বিজেপি প্রার্থী, তিনি প্রচারে বেরোলেন, ভালো কথা, প্রচার করছেন, কিন্তু প্রচারে বেরিয়ে তিনি দিলেন হুঁশিয়ারি। কি হুঁশিয়ারি? ভোট ঠিকঠাক না হলে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি। আমার থেকে খারাপ কেউ হবে না, আমার কোনো কর্মী কি করবেন আপনি? এত কাজ যদি করেছে, এত অত্যাচার কেন? কি পেয়েছে আপনার ওসিরা? মনে রাখবেন, এই জায়গায় দাঁড়িয়ে যদি ভোট করার কোনো প্রবলেম করে, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, আমার কোনো কর্মী। কি করবেন আপনি? করবো তো, কি করবেন? করবো। আপনি কি করবেন? অবশ্যই করবেন। কেন কেন অত্যাচার হবে? কেন হবে? আপনার লোক এত কাজ করে লোককে ভোট দিতে দেন না কেন? এত কাজ যদি করেছে, এত অত্যাচার কেন? গ্রামবাসীদের একাংশকে হুঁশিয়ারি দিলেন বিজেপি প্রার্থী, নারায়ণগড়ের বিজেপি প্রার্থী। পাল্টা গ্রামবাসীদের একাংশের ক্ষোভের মুখে তাকে পড়তে হলো। রমাপ্রসাদ গিরিকে দেখে পাল্টা ক্ষোভ, স্লোগান। আপনার লোক এত কাজ করে লোককে যেই ছবি আপনারা দেখছেন, প্রার্থীর উপর, প্রার্থীকে দেখে ভেসে আসে স্লোগান, জয় বাংলা স্লোগান। প্রার্থীর উপর পাল্টা হামলার অভিযোগ বিজেপি কর্মীদের। আর তারপরই রাস্তায় বসে দীর্ঘক্ষণ বিক্ষোভ বিজেপি কর্মীদের। বিক্ষোভ দেখান বিজেপি প্রার্থীও। নেতা বলে আছে নাকি? নেতা অসুবিধা সরাসরি চলে যাই, আমাদের প্রতিনিধি শঙ্কর রায় রয়েছেন সঙ্গে। শঙ্কর, প্রচার সব পক্ষই করছে, কিন্তু কোনো প্রার্থী যদি প্রচারে বেরিয়ে এভাবে হুমকি হুঁশিয়ারি দেন, তাহলে যে ছবিগুলো আমরা পরপর দেখালাম সেটা তো হবেই স্বাভাবিকভাবে। তাকে হুঁশিয়ারি দিতে হচ্ছে কেন? এই ভোট হলে, ভোট ঠিকঠাক না হলে দেখে নেওয়ার এই হুঁশিয়ারি। দেখো, একদম পরিষ্কার যে সকালবেলা রামনবমীর যে দিন, সেটাকে কাজে লাগিয়ে আর সকালবেলা পুজো দিয়ে তিনি ভোট প্রচারে বেরিয়েছিলেন রমাপ্রসাদ গিরি। আর কিছুটা যাওয়ার পর রামসরিষা যে এলাকা রয়েছে, সেখানে তাকে তৃণমূল কর্মী সমর্থকরা বাধা দেয়, তাকে প্রচার করতে দেয় না। এরপরেই রমাপ্রসাদ গিরি, যিনি বিজেপি প্রার্থী, সে রাস্তায় বসে যায় এবং তুমুল বিক্ষোভ দেখাতে থাকে এবং তিনি হুঁশিয়ারিও দেন। এরপরেই জানা যায় যে এই খবর ছড়িয়ে পড়তে যে প্রার্থীকে বাধা দেওয়া হয়েছে এবং গ্রামে প্রচার করতে দিচ্ছে না, এই খবর ছড়াতেই বিজেপি কর্মী সমর্থকরা একেবারে রাস্তায় নেমে বেলদার যে রাজ্য সড়ক থানার সামনে সেটাকে আটকে দেয়। সেইখানে টায়ার জ্বালিয়ে তারা তুমুল বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ, তৃণমূল ভয় পেয়ে তাদেরকে প্রচার করতে দিচ্ছে না। যদিও তৃণমূলের অভিযোগ, এতদিন এই প্রার্থীদের কোনো দিনও এই এলাকাতে দেখা যায়নি, ফলে শান্ত পরিবেশকে অশান্ত করতে এসছে বিজেপি কর্মী সমর্থকরা, সেই জন্য তারা বাধা দিয়েছে তাদেরকে।
যদিও বিজেপি বারবার তারা অভিযোগ করছে যে গোটা এলাকা জুড়ে সন্ত্রাসের পরিস্থিতি তৈরি করে তারা ভোটে জিতে আসতে চাইছে। তৃণমূল আর বিজেপির পাল্টা অভিযোগে একদম একেবারে উত্তাল হয়েছে নারায়ণগঞ্জ। রুমেলা, বেশ, আরো একবার দেখায় সেই ছবি। বিজেপি প্রার্থী প্রচারে বেরোলেন, ভোট ঠিকঠাক না হলে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিলেন, পাল্টা বিক্ষোভের মুখে পড়তে হলো তাকে। বিজেপি কর্মীরা অভিযোগ করলেন হামলা চালানো হয়েছে, আর তারপর তারাও পথে বসে বিক্ষোভ দেখাতে শুরু করলেন। প্রবলেম করে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আমার কোনো কর্মী কি করবেন আপনি? করবো তো, কি করবেন? করবো। আপনি কি করবেন? অবশ্যই করবেন। কি করবেন আপনি? কেন কেন অত্যাচার হবে? কেন হবে? আপনার লোক এত কাজ করে তো লোকটা ভোট দিতে পারেন না কেন? ইয়াদ দিবেন? মানুষকে ভয় দেখিয়ে ভোট করিয়ে নেওয়ার একটা তৃণমূলের কৌশল। তারা প্রচারে বাধা দিয়ে ভয় দেখিয়ে খেদিয়ে দিতে পারলে ভাবছে যে আমরা সব ভোট পেয়ে যাবো। নির্বাচন কমিশনের কাছে আমাদের অনুরোধ, যাতে মানুষ তার নিজের ভোট নিজে দিতে পারে, কোনো ভয় ভ্রান্তি তাকে যাতে আটকে দিতে না পারে, তার ব্যবস্থা করা হোক। বিজেপি এখানে বহিরাগতদের নিয়েছে, বিজেপির কোনো অস্তিত্বই নেই এখানে। 5 বছর ও দেখায় নেই, কোনো উন্নয়ন নেই, ওর কিছুই নেই। এখানে একটা সন্ত্রাস করার চেষ্টা করছে, এর প্রতিবাদে আমরা সোচ্চার হয়েছি। আর এবার যে ছবি আপনাদেরকে দেখাবো, দেখুন সোমবার রাতে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হয়েছে, আর সেখানে বসিরহাটে দেখা যাচ্ছে একই বুথের 255 জনের নাম নেই। একই বুথের 255 জনের নাম তালিকা থেকে বাদ। বসিরহাট 2 নম্বর ব্লকের বড়গোবরার ঘটনা। কমিশনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ গ্রামবাসীর, এপেক নিয়ে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ। কথা বলবো, অনুপম রয়েছেন সঙ্গে। অনুপম, দেখো, এই যে বসিরহাট 2 নম্বর ব্লকের বড়গোবরা এলাকার যে 3 নম্বর বুথ, সেখানে 255 জনের নাম ভোটার লিস্টের থেকে বাদ গেল। এখানে 300 থেকে 900 সামথিং ভোটার, কিন্তু তার থেকে 255 জনের নামই কিন্তু বাদ গেল। এবং এই নিয়ে কিন্তু রীতিমতো এলাকায় রীতিমতো ক্ষোভ তৈরি হয়েছে। তার কারণ, যাদের নাম বাদ গেছে তাদের যেটা দাবি, তারা একদম তাদের যে পূর্বপুরুষের বা তাদের বাবাদের যেসব 2002 সালের ভোটার লিস্টের নাম সমূহ সহ তাদের যেসব একদম তথ্য নথি, তারা সব সঠিকভাবে জমা দিয়েছিল। কিন্তু তারপরেও যে 255 জনের নাম, কতজন ভোটার, তার মধ্যে 255 জনের নাম বাদ গেল এই বুথের মোট ভোটার? 935 জন ভোটার এই বুথে, তার মধ্যে 255 জন বাদ গেছে। এবং এই নিয়ে কিন্তু রীতিমতো ক্ষোভে ফুসছে এলাকার লোক, তার কারণ এলাকার মানুষ। তার কারণ তারা এই ঘটনা নিয়ে নাম বাদ পড়ার পরে তারা বিএলওর কাছে গেছে, ইআরওর কাছে গেছে এবং ব্লক অফিসে গেছে, কিন্তু কোনো জায়গায় তাদের কিন্তু কোনো রকম সৎ উত্তর মেলেনি। তারপরেই কিন্তু তারা ক্ষোভে ফেটে পড়ে এবং তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে। এর আগেও আমরা দেখেছি এই একই এলাকার বড়গোবরা এলাকার 5 নম্বর বুথে সেখানকার মানুষ দফায় দফায় বিক্ষোভ করেছে। এবং তারপরে এই যে 3 নম্বর বুথ, সেখানকার মানুষও কিন্তু বিক্ষোভে ফেটে পড়লো। তাদের যেটা দাবি, ইলেকশন কমিশন ইচ্ছাকৃতভাবে কোনো একটা রাজনৈতিক দলের প্ররোচনায় পড়ে এইরকম ভাবে ইচ্ছাকৃতভাবে নাম বাদ দিচ্ছে। অবিলম্বে এইসব ভোটারদের যাদের নাম বাদ দিচ্ছে তাদের নাম অবিলম্বে তুলতে হবে, না হলে এরা একত্রিত হয়ে 255 জনের নাম ডিলিট হয়ে গেছে। 255 জনে এখানকার বৈধ নাগরিক,
এই বৈধ নাগরিকের নামটা কাটা গেল কেন নির্বাচন কমিশনের কাছে আমরা জবাব চাইছি। প্লাস আমাদের নামটা পুনরায় যেন তুলতে পারে, আমরা 2026-এর নির্বাচনটা এখানে দিতে পারি। সব ডকুমেন্ট দিয়েছি, মাধ্যমিকের অ্যাডমিট দিয়েছি, জন্ম সার্টিফিকেট দিয়েছি, তারপরেও আমাদের নামটা কাটা গিয়েছে। নির্বাচন কমিশনের এই জবাব দিতে হবে আর আমাদের নামটা পুনরায় তুলতে হবে। আমরা প্রচুর আতঙ্কে আছি, এখন আমরা কি করবো আমরা কিছুই বুঝতে পারছি না। পুরো গ্রাম এখন আতঙ্কে আছে। 255 জনকে এইভাবে হেফাজতলি বাদ দিয়েছে। বাদ দেওয়ার মতো তারা না, তারা সত্যিকারেরই ভোটার বা ভোটার হওয়ার যোগ্য বা ভোটার মানে ভোট দেওয়ার যোগ্য, কিন্তু সেই প্রার্থীগুলোকেই বাদ দিয়েছে, সেই ভোটারগুলোকেই। আর একটা কথা বলছি যে এদের যেই বাদ দিয়েছে সেসব দেখলে নিজেরই কষ্ট হচ্ছে। আমি নিজেই কি করে তাদের সামনে যাবো এটাই আমি ভেবে পাচ্ছি না। এর জন্য দায়ী নির্বাচন কমিশন দায়ী। দেখুন, ধোঁয়াশা একটা রয়েছে আর সেই ধোঁয়াশা রেখেই আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা। সেই দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা কখন প্রকাশ হবে জানবো। প্রতিনিধি প্রীতি রয়েছেন সঙ্গে। প্রীতি, দেখো, প্রতি সপ্তাহে শুক্রবারের মতন এই সপ্তাহের শুক্রবারও কিন্তু যে সাপ্লিমেন্টারি লিস্ট, সেই সাপ্লিমেন্টারি তালিকা বেরোনোর কথা রয়েছে। তবে সকালে নয়, বিকেলে নয়, এই তালিকা প্রকাশ হতে হতে রাত 9টা থেকে 10টা বাজবে, এমনটাই বলছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এবং সিইও মনোজ আগরওয়াল তিনি বলছেন যে 5টা পর্যন্ত কাট অফ সময় রয়েছে, অর্থাৎ জুডিশিয়াল অফিসারদের থেকে যে নাম আসবে তা 5টা পর্যন্ত আসবে। এবং তারপরে কিন্তু টেকনিক্যাল কাজ রয়েছে কমিশনের তরফে। এর পরবর্তীতে কিন্তু 9টা থেকে 10টার পরে যে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা যে এই সপ্তাহের শুক্রবার দিন বেরোনোর কথা, তা কিন্তু রাত 9টা থেকে 10টার মধ্যে বেরোবে। যদি ওরা 5টার সময় মধ্যে কাট অফ থাকবে তো 9টা 10টা বেরোবে। ইসি এটা ইসিআই যে আছে, যত অবজার্ভার আসছে পশ্চিমবঙ্গে, জেনারেল, পুলিশ আর ফাইন্যান্স, ওদের সঙ্গে মিটিং করছে। এই যে সাপ্লিমেন্টারিতে যাদের নাম বাদ গেল তারা ট্রাইব্যুনালে যাবেন, কিন্তু এই সাপ্লিমেন্টারি প্রকাশ হলেও ট্রাইব্যুনাল কবে জানবো আরো বিস্তারিত। প্রতিনিধি রয়েছেন সঙ্গে। প্রীতি, দেখো, ট্রাইব্যুনাল একেবারে 19 জন ট্রাইব্যুনাল অফিসার বা প্রাক্তন বিচারক যারা, তাদেরকে বিভিন্ন জেলাভিত্তিক কিন্তু নিয়োগ করা হয়েছে। তবে ঠিক তারা কোন জায়গায় এই কাজ করবে সেই নিয়ে কিন্তু সংশয় রয়েছে। ইতিমধ্যে যেমনটা জানা যাচ্ছে যে সিইও দফতরের তরফে নিউ টাউনে কিন্তু একটি জায়গা দেখতে যাওয়ার কথা রয়েছে আজ বিকেলে, এবং সেই থেকে কিন্তু স্পষ্টত বোঝা যাবে যে এই ট্রাইব্যুনাল কবে তৈরি হবে এবং ট্রাইব্যুনাল থেকে কাজ কবে শুরু হবে। তবে তার আগে পর্যন্ত ট্রাইব্যুনালের কিছু প্রসেস বলে দেওয়া হয়েছে, অর্থাৎ ডিও বা জেলা শাসকদের কাছে কিন্তু অনলাইন এবং অফলাইনে চিঠির মারফত কিন্তু যাদের নাম এই সাপ্লিমেন্টারি লিস্টে বাদ পড়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, এবং সেটাই কিন্তু প্রাক্তন বিচারক যারা রয়েছেন ট্রাইব্যুনালে তাদের কাছে সেই নাম পৌঁছে যাবে। ওকে। আর নাম বাদে অনলাইনে আবেদন নিয়ে আলোচনা, দফায় দফায় আলোচনায় কমিশন। দ্রুত অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরুর তোড়জোড়। তারা কিভাবে প্ল্যান করছে, কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করা যাবে জানবো। প্রীতি রয়েছেন সঙ্গে। প্রীতি, দেখো, অনলাইনে যে বিষয়টা তোমাকে বললাম যে যেই ওয়েবসাইটগুলো দেওয়া হয়েছে এর আগে, সেই ওয়েবসাইটে কিন্তু দেখা যাবে এবং অ্যাপ্লাই করা যাবে, এবং সংখ্যাটা কিন্তু কম নয় রুমেলা। 60 লক্ষ নাম অ্যাডজুডিকেশনের তালিকায় রয়েছে, এর মধ্যে 10 লক্ষের নাম প্রথম তালিকায় বেরিয়েছে। এখনো পর্যন্ত নিষ্পত্তির সংখ্যা হচ্ছে 36 লক্ষ, যেখানে বলা হচ্ছে 32 লক্ষ নামের মধ্যে 40% নাম বাদ পড়েছে। স্বাভাবিকভাবেই যে 40% নাম বাদ পড়েছেন তারাও কিন্তু অপেক্ষায় রয়েছেন যে এই নাম তারা কবে এবং কোন সময়ের মধ্যে ট্রাইব্যুনালের মারফত তারা ফিরে পাবেন এবং গ্রিন সিগন্যাল পাবেন। তবে এখনো পর্যন্ত ট্রাইব্যুনাল ঘিরে বা ট্রাইব্যুনালে একেবারে কাজ নিয়ে সেটা কিন্তু সংশয়ের মধ্যে রয়েছে। এখনো পর্যন্ত জায়গা নিশ্চয় করা সম্ভব হয়নি। জায়গা নিশ্চয় করা সম্ভব হলে কিন্তু এই কাজ হবে। তার আগে অনলাইনে ডিওর মারফত কিন্তু এই ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করতে পারবেন যাদের নাম বাদ যাচ্ছে। বেশ। আর এই সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন? পর্দার আড়ালে থেকে বিজেপির কথায় কমিশনের এটা কারসাজি। কেন মধ্যরাতে এই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ? কমিশন ও বিজেপিকে তুলোধনা মমতার। নাম বাদ হলে ট্রাইব্যুনালে আইনি সাহায্য করবে তৃণমূল, আশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়।
লিস্ট এখনো ডিক্লেয়ার করতে পারছে না কেন? মাই চ্যালেঞ্জ টু দ্য কনসার্ন পারসন, ইফ ইউ হ্যাভ দ্য গডস, আপনারা লিস্ট কেন টাঙাচ্ছেন না? অ্যাডজুডিকেশনে যাদের নাম আছে, এটা হয়েছে তার কারণ রাস্তা থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করে বের করে এনেছি, এবং তার জন্য এখনো মনে রাখবেন যা হয়েছে 27 থেকে 29 লাখ আমি জানি না পুরো, কোনো পার্টিকে দেয়নি, কোনো প্রেসকে দেয়নি, কোনো বুথে টাঙায়নি, কোনো ব্লকে টাঙায়নি, কোনো জেলায় টাঙায়নি, লুকিয়ে রেখে দিয়েছে। छुपा रुस्तम, पर्दा का पीछा में क्या है, पब्लिक को तो मालूम होना चाहिए। শুনছি 40% বাদ দিয়েছে, 60% তুলেছে। সেটা আমাদের ক্রেডিট, আমাদের সুপ্রিম কোর্টের লড়াই করার জন্য এবং রাস্তায় পড়ে থাকার জন্য। বাদ বাকি লিস্ট চাইছি, লিস্ট ইমিডিয়েট প্রকাশ করুন, কারণ যাদের নাম বাদ গেছে তারা যাতে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী ট্রিব্যুনালে অ্যাপিল করতে পারে। আমাদের সংগঠকদের বলবো তাদের সাথে যোগাযোগ করবে, যাদের নাম বাদ গেছে তাদের দরখাস্ত নেবে এবং সেটা ট্রিব্যুনালে জমা করার ব্যবস্থা করবে, এবং বিনা পয়সায় তাদের হয়ে লয়ার দেওয়া হবে, যে লয়ার ট্রিব্যুনালে তাদের ডকুমেন্ট নিয়ে ফাইট করবে। ছেড়ে কথা বলার লোক আমরা নই। যে খবরের কথা বিরতিতে যাওয়ার আগে আপনাদের বললাম, চাপের মুখে পড়ে রিটার্নিং অফিসার বদল। গত সোমবার রাতেই নির্বাচন কমিশনের তরফ থেকে ভবানীপুরের রিটার্নিং অফিসার বদল করা হয়। তারপর তৃণমূলের অভিযোগে ফের ভবানীপুরে বদল। নন্দীগ্রামের বিডিওকে ভবানীপুরে ভোটের দায়িত্ব। কমিশনের সিদ্ধান্তে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে পক্ষপাতিত্বের অভিযোগ তোলে তৃণমূল, আর দুদিনের মধ্যেই ভবানীপুরে বদলের সিদ্ধান্ত কমিশনের। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, একবার সোমবার বদল হচ্ছে, তারপর সরব হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর আবার বদল করা হচ্ছে। কোথাও কি মনে হচ্ছে কমিশনের এই বদলের সিদ্ধান্ত, কেউ কেউ বলছেন ভীষণ ভিনসিক্যাল? যখন একজন ৭৩ জন রিটার্নিং অফিসারকে বদলির সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন, সেই সময় ভবানীপুরে অফিসার হিসেবে যাকে নিয়োগ করা হয় তার নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তারপর জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়ে 3 জনের প্যানেল চাওয়া হয়। মূলত যেহেতু তৃণমূল কংগ্রেসের তরফে ভবানীপুর বিধানসভা রিটার্নিং অফিসারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, এই কারণেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে 3 জনের তালিকা দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত ভবানীপুর বিধানসভা রিটার্নিং অফিসার কাকে নিয়োগ করা হবে সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি কমিশন বলে কমিশন সূত্রে খবর। তবে যেহেতু 3 জনের প্যানেল চাওয়া হয়েছে, তাই মনে করা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন সোমবার রাতে যে রিটার্নিং অফিসার নিয়োগ করেছে তাকে ফের বদল করতে চলেছে। বেশ, তুমি সঙ্গে থাকো। শুধুই যে ভোটের ভরকেন্দ্র ভবানীপুরে এই সিদ্ধান্ত তা নয়, হটসিট নন্দীগ্রামেও রিটার্নিং অফিসার বদল কমিশনের। আগেই ৭৩ জন রিটার্নিং অফিসার বদলি হওয়া রিটার্নিং অফিসারদের মধ্যে ১৪ জনকে পাঠানো হলো অন্যত্র। এ বিষয়ে বিস্তারিত জানাবেন সোমরাজ রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, গতকাল রাত্রিবেলায় ফের নির্বাচন কমিশনের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। এখানে বলা হয়েছে যে রাজ্যের ৭৩টি বিধানসভায় গত সোমবার রাতে নির্দেশিকা ছিল রিটার্নিং অফিসার বদলের, তার মধ্যে কয়েকজন রিটার্নিং অফিসারকে, অর্থাৎ যাদেরকে নিয়োগ করা হয়েছিল তাদেরকে রদবদল করা হয়েছে। সেখানে যেটা গুরুত্বপূর্ণ রদবদল, অর্থাৎ নতুন করে বদল করা হয়েছে, সেটা হচ্ছে নন্দীগ্রাম বিধানসভা রিটার্নিং অফিসার। নন্দীগ্রাম বিধানসভা রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুর জেলারই ডেপুটি ম্যাজিস্ট্রেট র্যাঙ্কের এক আধিকারিককে। মূলত নন্দীগ্রাম বিধানসভা রিটার্নিং অফিসার হিসেবে যিনি দায়িত্ব ছিলেন তাকে বদল করে নতুন করে ফের নন্দীগ্রাম বিধানসভা রিটার্নিং অফিসার হিসাবে একজন আধিকারিককে দায়িত্ব দেওয়া হলো। শুধু নন্দীগ্রাম বিধানসভা নয়, গতকাল রাত্রিবেলায় কয়েকটি বিধানসভা রিটার্নিং অফিসারদের রদবদল করেছেন নির্বাচন কমিশন, এবং তাদেরকে আজ বিকেলের মধ্যেই দায়িত্ব নেওয়ার কথা বলা হয়েছে।